নমস্কার। আজকের প্রশ্নের উত্তর অনেকগুলি প্রশ্ন এসেছে। স্বামী সোমেশ্বরানন্দ বলছি। প্রথম প্রশ্ন করেছেন সৌমেন দাস। সৌমেনবাবু প্রশ্ন করছেন, তিনি লিখছেন, আমি একজন বেসরকারি চাকরিজীবী দীক্ষিত। শুনেছি যারা অনেক রোগ ভোগেও মারা যাচ্ছেন না, অথচ অসহ্য রোগ যন্ত্রণা সহ্য করতে পারছেন না। বৃদ্ধ মানুষ, তাদের কেউ কেউ প্রায়শ্চিত্ত করেন। এই প্রায়শ্চিত্তের গুরুত্ব কি আর কতটাই বা ফলপ্রসূ, এ ব্যাপারে শাস্ত্র কি বলে, আপনার মতামত জানতে চাই। দেখুন সৌমেনবাবু, এ বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান নেই। এ আপনাকে জ্যোতিষীরা বলতে পারবেন, কোনো পুরোহিত বলতে পারবেন, যারা এসব করেন, এ নিয়ে চিন্তা করেন। আমি শুনেছি, কিন্তু আমি এই ব্যাপার নিয়ে মাথা ঘামাইনি বা চেষ্টা করিনি। আমার যখন কোনো যন্ত্রণা অসহ্য হয়, ডাক্তারের সাথে কথা বলি ফোনে কিংবা তার চেম্বার বা হাসপাতালে গিয়ে। কি করতে হবে তারাই বলেন। কখনো কখনো বলেন একটু সহ্য করুন, আপনি সহ্য করতে হয়। তখন আমি এটা করি। সুতরাং আপনি যদি এ বিষয়ে জানতে হয়, তাহলে কোনো পুরোহিত যারা এসব করেন, প্রায়শ্চিত্ত করান, কিংবা জ্যোতিষী, তাদের সঙ্গে কথা বলুন। পরের প্রশ্ন করেছেন অপরাজিতা ভট্টাচার্য। বয়স 39, গৃহবধূ। তিনি লিখছেন, পতঞ্জলি মুনির অষ্টাঙ্গ যোগের প্রথম ইয়ম এ আছে অহিংসার কথা। কোনো প্রাণী হত্যা বা খাওয়া চলবে না। সব সাধকেরাই নিরামিষভোজী। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দজি মহারাজ বলেছেন, যারা কায়িক পরিশ্রম করেন তারা আমিষভোজী হন। আমি তো গৃহবধূ, আমার কি করা উচিত? আপনার গুরুদেব যা বলেছেন তাই করবেন আপনি। হ্যাঁ, পতঞ্জলি মুনি অহিংসার কথা বলেছেন, কিন্তু অহিংসা মানে প্রাণী হত্যা বা খাওয়া চলবে না, কথা তো তার যোগসূত্রে নেই। তাহলে গীতাটা কি, কিসের উপর দাঁড়িয়ে আছে? শ্রীকৃষ্ণ কি বলেছেন? চণ্ডীতে কি আছে? মহাভারতে যে ধর্মবেদের কথা আছে, বেদ মানে যে স্বীকার করে সেটা বিক্রি করছেন, এবং এই কাজের মাধ্যমে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, ঈশ্বর লাভ করেছিলেন। কি করে করলেন? অধিকাংশ দেবদেবীর হাতে অস্ত্র কেন? আমার মনে হয় আপনি ধর্ম সম্বন্ধে পুরনো চিন্তা করছেন, বা একদেশী চিন্তা। সব সাধকেরা এই নিরামিষ ভোজী আমার তো মনে হয় না। যীশু খ্রিস্টের লাস্ট সাপার, ধরা পড়ার আগের দিন রাতে যে খেয়েছিলেন, তাতে মদ আর মাংস ছিল। অহিংসা মানে নিরামিষ খেতে হয়, এটা এসছে বৌদ্ধ ধর্ম থেকে। রাম বা কৃষ্ণকে পাওয়া যায় না তো যে তারা আমিষ খেতেন। রাম তো মারিচপথে গিয়েছিলেন ওই সোনার হরিণ মারতে। শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, মারো এদের, তোমার আত্মীয় হয়েছে তো কি হয়েছে? এরা কি তাহলে ধর্ম করেননি? আমার মনে হয় আপনি আরেকটু পর ধর্ম মানে কি সেটা চিন্তা করুন। ধর্ম মানে চেতনার উত্তরণ। চেতনা উঠছে কিনা। এদেশে যারা খাবারে ভেজাল দেয় তাদের একটা বড় অংশ নিরামিষ ভোজী, কিন্তু অহিংস।
সুতরাং আপনি আগে বুঝুন ধর্মটা কি। ধর্ম মানে চেতনার উত্তরণ, মনের উত্তরণ। মনের উত্তরণ মানে মনের উন্নতি, যেমন স্বার্থপরতা কম হওয়া, আসক্তি কমতে থাকা, মন আনন্দে থাকা, আধ্যাত্মিক কথা বেশি ভালো লাগা, এইগুলি। আর পতঞ্জলি মুনি যে ইয়ম বলেছেন, সংযম এটা থেকেই এসছে। সংযম মানে ডিসিপ্লিন, আর নিয়ম নিয়মানুবর্তিতা, পাংচুয়ালিটি। দেখুন, ধর্মের ব্যাখ্যা কিন্তু যুগে যুগে পাল্টায়। যে কোনো সাধকের পক্ষেই ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি খুব দরকার। যে জীবন ডিসিপ্লিন নয় সেই জীবন ধার্মিক হতে পারে না। আর নিয়মানুবর্তিতা তো গুরুদেব বলেই দিয়েছেন দীক্ষার সময়, দুবেলা সাধনা করা সময় মতো। এক হচ্ছে আপনার গুরুদেব যা বলেছেন তাই আপনি করুন। গৃহবধূরা তো কায়িক পরিশ্রম করেন, আপনি সারাদিন কি করছেন? রান্না করা তো কায়িক পরিশ্রম, ঘর পরিষ্কার করা, ছেলেমেয়েরা স্কুলে যাবার আগে তাদের কাপড় চোপড় পরিয়ে দেওয়া, সারাদিন বাড়িতে তো আপনি কায়িক পরিশ্রমই করছেন। এখন আপনি আমিষ খাবেন কি নিরামিষ খাবেন সেই বিষয়ে আমি কিছু বলবো না, আপনি সিদ্ধান্ত নিন। মীরাবাইয়ের গানেই আছে, ফলমূল খেলেই যদি ভগবান লাভ হয় তাহলে আমি পরের জন্মে হরিণ হব, আর ঘাস খেলেই যদি ভগবান লাভ হয় তাহলে আমি হরিণ হব, আর ফলমূল খেয়ে ভগবান লাভ হলে আমি বাদর হব। তারপর লাস্ট লাইন লিখছেন, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ঈশ্বরের প্রতি অনুরাগ হচ্ছে কিনা সেটাই ধর্মের লক্ষণ। যাই হোক, আপনার গুরুদেব যদি সশরীরে থাকেন তাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ গৃহবধূকে বেশিরভাগ সময় কায়িক পরিশ্রমই করতে হয়। তারপরে প্রশ্ন করেছেন মৌসুমী মনা ভট্টাচার্য। তিনি লিখছেন, বয়স 30 বছর, আমি 2018-তে শ্যামপুকুর মঠ থেকে দীক্ষা নিয়েছি, টিউশনি পড়াই, আমি খেতে ভালোবাসি। আমার প্রশ্ন, খাবারের প্রতি লোভকে কি উপায়ে কন্ট্রোল করব, বা রসনাকে কি করে জয় করব? না, খেয়ে কি আপনার শরীর খারাপ হয়? যেমন এক গাদা রসগোল্লা খেয়ে ফেললেন, ইচ্ছে না থাকবে, এই ধরনের কি? শরীর খারাপ না হলে খান না, কে বারণ করছে? খাবারে মন কন্ট্রোল করার চেয়ে দুবেলা যখন জব ধ্যানে বসেন তখন মন কন্ট্রোল করা আরো বেশি ইম্পর্টেন্ট। খাবারের প্রতি এখনই এত জোর দেবেন না, যেটাতে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, যে জন্য দীক্ষা নিচ্ছেন তার উপর জোর দেন। আর খাবারের প্রতি লোককে কন্ট্রোল করুন যদি সেই খাবারকে আপনার শরীর খারাপ হয় তাহলে। নাহলে দুটো রসগোল্লা বেশি খেলেন কি বার্গার একটা বেশি খেয়ে ফেললেন, ওতে কিছু এসে যায় না। চতুর্থ প্রশ্ন করেছেন অর্ণব রায়, বয়স 24 বছর, সরকারি চাকুরির পরীক্ষায় সফল হবার চেষ্টায় রত। জীবনে অনেক ইচ্ছে আছে, তার মধ্যে প্রথম হল সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের সেবায় লাগানো, আর তার জন্য দরকার নিজের পায়ে দাঁড়ানো। দ্বিতীয় ইচ্ছে, ছোটবেলা থেকেই গান ও অঙ্কন বিদ্যার উপর প্রবল আকর্ষণ, কিন্তু তা বেশি শিখে উঠতে পারেনি, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হওয়ায় শিল্প সত্তাকে অত গুরুত্ব দেওয়া হয় না। তাই নিজের শিল্প সত্তাকে বিকাশ করার প্রবল ইচ্ছে হয় চাকরি পাওয়ার পর। কিন্তু বেশ কয়েকদিন ধরে আত্মীয় বা পড়োশি বা মা বাবাও
প্রচন্ড ডিমোটিভেট করছেন বর্তমান পরিস্থিতিতে যে চাকরি হবে না বলে। আবার কখনো তো অন্যের কথায় বাধ্য হয়ে অন্য লাইনেও পড়তে হয়েছে, কিন্তু আমি সফল হইনি। তাই এই সরকারি চাকরি পাওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। চারদিকের এই নেতিবাচক কথার মধ্যে কিভাবে নিজে সামলে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো, একটু সাহায্য করলে উপকৃত হই। আপনার অনেকগুলি লক্ষ্য, প্রত্যেকেরই সকালে একদিনে অনেকগুলো লক্ষ্য থাকে। যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করা, তারপরে চা খাওয়া, স্নান করা, অফিস বা কলেজের জন্য তৈরি হওয়া, আরো লক্ষ্য অফিসে গিয়ে বা কলেজে গিয়ে কাজটা করা, পরীক্ষায় আবার সামনে আরেকটা লক্ষ্য, পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া, কলেজ শেষ হলে তখন লক্ষ্য পাল্টে যায়, আবার বাসে করে বাড়ি ফেরার। এরকম সারাদিন তো অনেক লক্ষ্য থাকে মানুষের। তা কেউ তো সবকটা লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করেন না। ঘুম থেকে উঠেছেন, আচ্ছা এর মধ্যে প্রথম লক্ষ্যটা হচ্ছে ব্রাশ করা। তিনি তখন কলেজে গিয়ে কি পড়বেন বা পরীক্ষার জন্য কি প্রস্তুত হবেন সেই জন্য চিন্তা করেন না, সেই লক্ষ্য নিয়ে চিন্তা করেন না। আবার কলেজে ক্লাসে বসে তিনি চিন্তা করেন না যে বাড়ি ফিরবো কত নম্বর বাসে, নাকি হেঁটে বাড়ি ফিরবো। কেন? যখন যে কাজটা করছেন তার একটা লক্ষ্য আছে, তার উপর জোর দেন। একে বলে প্রায়োরিটি। আপনার বর্তমানে লক্ষ্যটা কি সেটা দেখুন। আর সরকারি চাকরি কেন? আপনি কি ভাবছেন সরকারি চাকরি যায় না? ভুল ধারণা। চাকরি সম্বন্ধে আপনি আইনটা পড়ে নেবেন। জব ইজ এ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস which can be terminated by either with prior notice. কেন? মালিকের যদি অধিকার না থাকে কর্মীদের সরিয়ে দেওয়ার, তাহলে কর্মীদেরও অধিকার থাকবে না মালিকের চাকরি থেকে সরে যাওয়ার। মালিকের জন্য এক আইন আর কর্মীর জন্য অন্য আইন, তা তো চলে না। এবং এই দুই আইনের জন্য বিদেশি কোম্পানিগুলি ভারতে আসতে চায় না, বলে তোমাদের তো ভণ্ডামি চলছে চাকরির নিয়ম ছেড়ে। মালিকের জন্য এক আইন আর কর্মীর জন্য এক আইন। আপনার বাড়িতে ঝি যদি কাজ না করে আপনি তো বলে দিন কাল থেকে আসবে না। কেন? কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা এত কঠিন হলে আপনি ঝিকে এত তাড়াতাড়ি বরখাস্ত কি করে করেন, বা আপনার প্রতিবেশী? এই গন্ডগোল চলছে সংসারে। কেন মানুষ এগুলো নিয়ে চিন্তা করে না? গতানুগতিকতা মেনে নিয়েছে। সরকারি চাকরি কখনোই পার্মানেন্ট নয়। আপনি জিজ্ঞেস করবেন আইনে কি আছে। প্রায়র নোটিশ আর কাগজপত্র ঠিক থাকলে যে কাউকে বের করে দেওয়া যায়। আর আজকাল আবার নতুন নিয়ম, নতুন আবার টেকনিক হয়েছে। যদি দেখে চাকরি থেকে বের করা যাচ্ছে না, একটা মামলায় ফাঁসিয়ে দেয়। সুতরাং ওই সরকারি চাকরিটা একটা পুরনো চিন্তা। জগৎটা অনেক পাল্টে গেছে। আর আপনার আত্মীয় পরিষদী বলছে চাকরি হবে না, এর জন্য তো আপনি কি ডিমোটিভেটেড হয়ে থাকবেন? একজন আপনাকে বলল অন্য লাইনে পড়তে, আপনি গেলেন। বলল ডিমোটিভেট হয়ে করে দিচ্ছি আপনাকে। 24 বছর বয়সে যদি এই অবস্থা হয়, সারা জীবন কাটাবেন কি করে? মনকে শক্তিশালী করুন প্রথম কথা। এবং গ্রুপে যে সকালে টাস্কগুলো দেওয়া হয়, অনুশীলন, সেগুলো করে যান। অন্তত সপ্তাহে 3 দিন করুন, 7 দিন না পারেন। চেষ্টা করতে হবে। মনের শক্তি বাড়ান। লক্ষ্য, এক একটা লক্ষ্য এক এক সাল ধরুন। ইচ্ছে আছে অন্যের উপকার করার, এই তো সবারই ইচ্ছে আছে, অধিকাংশ করে না। কেন? কেন আপনি আবার বলছেন তার জন্য দরকার নিজের পায়ে দাঁড়ানো? আমি কখনো নিজের পায়ে দাঁড়াইনি। আমি কখনো নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করিনি সমাজে। এরকম বহু লোক আছে যারা চাকরি বা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানো, এটা না করে, নিজেকে প্রতিষ্ঠিত না করেই লোকের সেবা করছে। বরং লোকের সেবা করলেই আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, লোকের সেবা করলেই নিজের পায়ে দাঁড়ানো হতে পারে।
আর শুধু অর্থ উপার্জন করলে নিজের পায়ে দাঁড়ানো হয় না। তাহলে সুশান্ত সিং আত্মহত্যা করলো কেন? তার তো এক একটা ফিল্মের ফিজই ছিল 5 থেকে 7 কোটি টাকা, টিভিতে দেখলাম। নিজের পায়ে দাঁড়ানো, মানসিকভাবে দাঁড়ানো, প্রথমে মানসিকভাবে শক্তিশালী, বাধা বিপত্তির মধ্যে দাঁড়িয়ে থাকা। আগে আপনার এইগুলো ঠিক করে নিন, চিন্তাগুলোকে। আর যখন যে কাজটা করবেন, লক্ষ্যে ফোকাস করুন। যদি এখনো ছাত্র হন তাহলে পরীক্ষার উপর ফোকাস করুন। যদি কম্পিউটার পরীক্ষার জন্য তৈরি হন, সেরকমভাবে করুন। একসঙ্গে একাধিক লক্ষ্য নেবেন না। আর সরকারি চাকরি পাওয়া ছাড়া কোনো পথ নেই, এটা ভুল কথা। আজকে আপনি চাকরি দিচ্ছেন কেন? আপনি বলছেন গান ও আঁকা বিদ্যের উপর আকর্ষণ ছিল, শিখতে পারেনি, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেও হয়। ওই সেই পুরনো চিন্তা যারা আপনাকে বাধা দিয়েছে। আজকে সবচেয়ে বেশি উপার্জন করেন এক ইঞ্জিনিয়ার বা ডাক্তার নন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বিনোদন শিল্পে। শুধু সিনেমায় বা টিভিতে যারা অ্যাক্টিং করছেন তারা নন, যারা ম্যাজিক দেখান, যারা হাস্যকৌতুক করেন, এই কপিল মিশ্রের মতন, মীরের মতন, তারা অনেক বেশি ইনকাম করেন। সমাজ থেকে বুঝুন, আপনার জাস্ট 24 বছর বয়স। সমাজে কি চলছে ভালো করে দেখুন, অন্যের কথা শুনে নয়। সমাজে নিজের পায়ে দাঁড়াতে, প্রতিষ্ঠিত হতে পড়াশোনা করার দরকার নেই। আমিও ম্যানেজমেন্ট কলেজে পড়িয়েছি বহু বছর, দিল্লি বোম্বের মতো জায়গায়। সেখানে আমি বলতাম, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি, সেখানে আমি বলতাম ছাত্রদের, মাসে 50,000 টাকা ইনকাম করতে হলে ক্লাস 8-এর বেশি বিদ্যের দরকার হয় না। অ্যান্ড আই মিন ইট, আমি করে দেখিয়েছি। যাই হোক, এসব অনেক কথা, তাহলে আপনার মন আরো চিন্তা এসে যাবে। ওই একটা বলি, মনকে শক্তিশালী করুন। গ্রুপে যে অনুশীলন দেওয়া হচ্ছে, সপ্তাহে 7 দিন না পড়ুন, অন্তত 3 দিন করুন। মনকে শক্তিশালী করুন, নিজে চিন্তা করুন, অন্যের কথা তার কতদিন চলবে? ঠিক আছে। এবারের প্রশ্ন করেছেন দুর্গাচন্দ্র রাহা। আপনার প্রশ্ন, আমার ছোট ছেলে এই বছর কমার্স সাবজেক্ট নিয়ে আইএসসি দিল। করোনার জন্য রেজাল্ট এখনো বেরোয়নি। এখন ছেলে বলে মোবাইলে গেম খেলেই সারা জীবন টাকা উপার্জন করতে চায়। ভবিষ্যতে বলেছে আর পড়াশোনা করবে না। আমি মা হয়ে কি করব বুঝতে পারছি না। কিভাবে ছেলেকে বোঝাবো যে গ্র্যাজুয়েশন না করলে আজকের দিনে কিছু হয় না? ছেলে যদি বলে মা গ্র্যাজুয়েশন করলেই কিছু করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আপনার উত্তর কি হবে? দেখবেন আপনারা কোনো উত্তর নেই। গ্র্যাজুয়েশন যদি করে এটা কিছু না, সমাজে যখন সে বড় হয়ে দেখবে অধিকাংশ বন্ধুই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট, তার খারাপ লাগবে, এই আর কিছু নয়। যারা বড় হয়েছে কোটি কোটি টাকা উপার্জন করছে, এর মধ্যে গ্র্যাজুয়েশন ও নন গ্র্যাজুয়েট প্রচুর পাবেন। যাই হোক, আপনার ছেলে যদি বলে যে মোবাইলে গেম খেলে সারা জীবন টাকা উপার্জন করতে চায়, ওকে বলে দিন আগামী 6 মাসে তুমি কত টাকা উপার্জন করবে আমাকে আগে বলো, এবং সেটা করে দেখাও, তাহলেই হলো। আপনি সরাসরি ছেলেকে চ্যালেঞ্জ করুন, সরাসরি বলুন তুমি ভবিষ্যতে কি করবে সেটা আমাকে বলে তো লাভ নেই। কারণ ইলেকশন আগে সব নেতাই বলেন আমাকে ভোট দিন, আমি এই করে দেব। ছেলেকে বলুন তুমিও কি আমাকে সেই নেতার মতো কথা বলছো, তুমি নিজে করে দেখাও। একটু টাফ হতে হয় ছেলে মেয়ে মানুষ করতে হলে। মহাভারতে সেই জন্যই গান্ধারী আর ধৃতরাষ্ট্র স্বামী স্ত্রী। আপনি কোন ধরনের অভিভাবক হতে চান, ধৃতরাষ্ট্র নাকি গান্ধারী? আপনাকে ঠিক করতে হবে। ছেলেকে সরাসরি বলুন আগামী 6 মাসে কত টাকা উপার্জন করবে, ভিডিও গেম করে বলো এবং সেটা করে দেখাও। পরের প্রশ্ন করেছেন কার্তিক কুমার।
ঠাকুর বলেছেন চালকলা বাঁধা বিদ্যার কথা। 2020-তে দাঁড়িয়ে নিজের প্রচুর ডিগ্রি ছেড়ে কিভাবে সৃজনশীল হয়ে বা স্টার্ট আপ হয়ে সমাজে নিজের কাজ করব, যাতে নিজের পছন্দ মতো কাজ করতে ভালো লাগে আর তার সঙ্গেও টাকা উপার্জন করা যায়। ভালো প্রশ্ন, কিন্তু আপনি কি ঠিক করেছেন আপনার পছন্দ মতো কাজ কি? আর আমাকে এখন এই প্রশ্ন ছাত্রদের প্রচুর করি ক্লাসেও। একজন ছাত্র বোধহয় 20-22 বছর হবে, বলেছিল আমার সবচেয়ে পছন্দের কাজ আড্ডা দেওয়া, জমি আড্ডা দেওয়া। হ্যালো, গুড, তাহলে তুমি ওই রেডিও জকি হয়ে যাও, প্রচুর টাকা। যে কোনো পছন্দ মতো কাজ করেই প্রফেশন বাড়ানো যায়। একজন খুব শর্ট হাইট, বলো 3 ফুটের মতন হাইট, সে বলছে কম উচ্চতার জন্য চাকরি পাই না। আমি বলি সিনেমায় নেমে যাও, সার্কাসে চলে যাও, প্রচুর টাকা সেখানে। আর সেই জন্য আগে দেখুন আপনার পছন্দ মতো কাজকে কি করতে চান সেটা দেখুন, তারপরে দেখুন সেই কাজের সামনে কি কি সুযোগ রয়েছে কাজ করার। ডিগ্রিটা কোনো কথাই নয়। ম্যাকেন্সি একটা হিসেব করেছিল, সার্ভে করেছিল, যেটা আবার পরে বিজনেস টুডেতে বেরিয়েছিল। সেটা খুব ব্যাপক প্রচার হয়েছিল। পরে একটি দেশি একটি কোম্পানি এরকম করে, সার্ভে কোম্পানি, তারা মোটামুটি একই রেজাল্ট এসেছিল। তারা বলছিল ম্যাকেন্সির যেটা সার্ভে সিদ্ধান্তগুলির মধ্যে একটা বড় সিদ্ধান্ত ছিল, ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি পেয়ে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পেয়ে বেরিয়েছে, তাদের মধ্যে 74% কোনো চাকরি পাওয়ার অযোগ্য, আনএমপ্লয়েবল, তাদের কোনো চাকরি দেওয়া যায় না। আর যারা গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে তাদের মধ্যে 87% আনএমপ্লয়েবল। বুঝতে পারছেন কি অবস্থা? সুতরাং ডিগ্রির কোনো দাম নেই আজকাল। ডিগ্রির দাম কোথায় আছে? আপনি যদি কলেজে প্রফেসর হতে চান, হ্যাঁ ডিগ্রির দাম আছে। ডাক্তার হতে চান, ডিগ্রির দাম আছে। কোনো কোম্পানিতে অফিসার হতে চান, ডিগ্রির দাম আছে। কিন্তু সেটা ওই চাকরি পাওয়া অবধি, ডিগ্রি দিয়ে প্রমোশন হবে কোনো গ্যারান্টি নেই। সুতরাং আগে ঠিক করুন আপনার পছন্দ মতো কাজ কি। আর স্টার্ট আপ মানে আগে ছোট ছোট চাকরি কাজ করুন, আগে বিক্রি করতে শিখুন। আমি ম্যানেজমেন্ট পড়েছি, প্রচুর এন্টারপ্রেনার তৈরি করেছি। আমার প্রথম কাজটাই ছিল তাদের বলতাম পকেট মানি থেকে কতগুলো পেন কেন, ডট পেন, 5 টাকায় পাওয়া যায় আজকাল। গোটা 10 কিনে লোকাল ট্রেনে বিক্রি করে সন্ধ্যেবেলা এসে আমাকে রিপোর্ট দাও কটা বিক্রি করতে পেরেছি। স্টার্ট আপ মানে আগেই উৎপাদন প্রোডাকশন করলে খুব রিস্ক এটা। পরে যদি আপনার পণ্য না চলে বাজারে কি করবেন? অলরেডি ইনভেস্ট করেছেন, আগে বিক্রি করা শিখুন। আমার একটা বই আছে, স্বাবলম্বী মানুষ হওয়া, বইটা একটু পড়ে দেখুন, অনেক টিপস দেওয়া আছে, অনেক উদাহরণ দেওয়া আছে কিভাবে ছোট ছোট বিজনেস থেকে বড় বিজনেস করতে হয়। তারপরে প্রশ্ন অপর্ণা চৌধুরী, তিনি বলছেন আমার প্রথাগত দীক্ষা হয়নি, একটা চাকরি করি, আমি জানতে চাই কর্মের শেষ কোথায়। কর্মের শেষ আপনি যেখানে ঠিক করবেন সেখানেই কর্মের শেষ। যেমন চাকরি করছেন অফিসে, কর্মের শেষ 60 বছর বয়সে। সেই জন্য কোন কর্মের কথা বলছেন? অনেকে অবসর সময় আবার নতুন চাকরি নেন, নতুন কাজ শুরু করেন। সুতরাং কর্মের শেষ আমি ঠিক কথাটা বুঝতে পারলাম। আপনি কি বলছেন যে সমস্ত কর্ম চলে যাবে, সংস্কার যাকে দগ্ধবীজ বলা হচ্ছে, মুক্তি, ভগবান লাভ, ব্রহ্মজ্ঞান? সেই জন্য আপনার প্রশ্নটা যদি একটু পরিষ্কার করে বলেন আমার সুবিধা হয় উত্তর দিতে। এরপরে প্রশ্ন করেছেন জহর ভট্টাচার্য, বয়স 50+। তিনি লিখছেন
ঈশ্বর আমাকে এখনো দীক্ষার উপযুক্ত ভাবেননি, তাই এখনো দীক্ষা হয়নি। নিজের মধ্যে দুটি সত্তাকে টের পাই, একটা যদি মন হয়, দ্বিতীয়টি বিবেক বা চেতন বা আত্মা। ঠিক কি হবে আমি জানি না, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজের ভিতর দুই রকম মতামত হতে থাকে। একটি যা বলে অন্যটি উল্টো বলে। সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, কখনো কে যে ঠিক বলছে গুলিয়ে যায়। দুটো সত্তাকে আলাদা করতে পারি না, এদেরকে কিভাবে আলাদা করব? যদি কোনো অনুশীলন থাকে জানাবেন। আমি আপনার লেখা সব বই এখনো পড়ে উঠতে পারিনি। বই পড়েই যদি করা যায় তাহলে এত স্কুল কলেজ কি দরকার? সবাই বাড়িতে বসে পড়ুক, তাই না? বই পড়ে যদি জ্ঞান হয় তাহলে ল্যাবরেটরি কি দরকার? বই পড়ে যদি জ্ঞান হয় তাহলে শিক্ষকের বা কি দরকার? ফুটবলে শিখতে কোচেরই বা কি দরকার? দরকার আছে। কেন দরকার? এই যে আপনি সমস্যাটায় পড়েছেন, এর সমাধান কে করবে? আমাকে আপনি বলছেন, আমি তো জানি না আপনি কোন পথে সাধনা করেন। আপনি লিখেছেন একটা যদি মন হয়, দ্বিতীয়টি বিবেক বা চেতন বা আত্মা। কিন্তু সত্যটা হলো বিবেক এক জিনিস, চেতনা অন্য জিনিস, আত্মা আরেক জিনিস। এই জন্যই বলে যে গুরুর কাছে দীক্ষা নিয়ে করা ভালো, কারণ গুরু একটা পদ্ধতি বলেন। দীক্ষা না নিয়েও এগুলো যায়। রমন মহর্ষি তার কোনো গুরু ছিলেন না। তা সেই জন্য, আর আপনি যে বলছেন একটি যা বলে অন্যটি তার উল্টো কথা বলে, এ তো মনে হবেই। সাধন পথে নানান রকম বাধা আসে, এ তো কিছুই নয়, খুব সাধারণ বাধা। মানুষ বিভ্রান্ত হয়, সাধক বিভ্রান্ত হয়ে পড়েন, কি করবেন বুঝতে পারেন না, এবং এর শেষ নেই। সুতরাং আমি এখন আপনাকে বলে দিলাম এটা কিভাবে সমাধান করবেন, পরে আরেকটা আসবে। আর আপনি শুরু করেছেন যে ঈশ্বর আমাকে এখনো দীক্ষার উপযুক্ত ভাবেননি, তাই এখনো দীক্ষা হয়নি। প্রশ্নটা তাহলে আমার কাছে একটু কিরম কিরম লাগছে কথাটা। কেননা ঈশ্বর কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমরা কেউ জানি না। তার উপর চাপানো কেন? যতক্ষণ না ঈশ্বর আছেন এটা বিশ্বাস দৃঢ় হচ্ছে, অনুভব হচ্ছে, ততক্ষণ ঈশ্বরের ঘাড়ে কিছু চাপানো উচিত নয়। ততক্ষণ মনে করা উচিত আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি এবং এর জন্য আমি দায়ী। এই নিজেকে নিজের উপর দায়িত্ব নিয়ে কাজ করলে কাজে সুবিধা হয়। পরের প্রশ্ন করেছেন জয়ন্ত চক্রবর্তী। তিনি লিখছেন আমার বয়স 61, রিটায়ার করেছি গত বছর। রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি 2004 সালে। পরের মঙ্গলের জন্য জব কোনো প্রয়াত ব্যক্তির জন্য করতে চাইলে কিভাবে করতে হবে? আপনার যেরকম সুবিধা হয় সেরকম সেভাবেই করবেন। জব করার আগে কল্পনা করবেন আপনি কার জন্য জব করছেন, চিন্তা করবেন কেন করছেন। জবের পর আরেকবার বলবেন এই জবের ফল আমি তোমার জন্য অর্পণ করলাম। এইভাবেই করবেন। শেষ প্রশ্ন করেছেন মৈত্রেয়ী নন্দী। মৈত্রেয়ী নন্দী, তিনি লিখছেন বয়স 63, আমার দীক্ষা 2009 মার্চে যোগদানে। একটি প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতাম। আমার প্রশ্ন, আনন্দময় কোষ ও কারণ শরীরে যাওয়া মানে কি সহস্রে পৌঁছে যাওয়া? আনন্দময় কোষ ও কারণ শরীর সম্বন্ধে বিশদভাবে জানতে পারলে বড় উপকার হয়। কোন বই থেকে জানা সম্ভব? আপনার যে প্রথম প্রশ্ন, আনন্দময় কোষ ও কারণ শরীরে যাওয়া মানে কি সহস্রে পৌঁছে যাওয়া? না না, সহস্রে অনেক দূরের কথা। আনন্দময় কোষ যখন আপনি আনন্দ পাচ্ছেন, তা সে রসগোল্লা খেয়েই হোক আর সাধন ভোজন করেই হোক, তখন আপনি আনন্দময় কোষে চলে গেছেন, যখন মনে আনন্দ হচ্ছে। তবে যখন রসগোল্লা খাচ্ছেন তখন অন্নময় কোষকে জড়িয়ে আপনি আনন্দটা পাচ্ছেন,
আর সাধনা করে আনন্দ পাচ্ছেন, তখন আপনি বিজ্ঞানময় কোষকে জড়িয়ে আনন্দটা পাচ্ছেন। কিন্তু আনন্দময় কোষের গ্লিপস তখন আপনি ওটা পাচ্ছেন। এ সম্বন্ধে বিশদভাবে জানতে পারলে বড় উপকার হয়। বই আছে, বেদান্তের অনেক বইয়েই পাবেন, উপনিষদে আপনি পাবেন, যোগের বইও পাবেন। আমি সংক্ষেপে বলে দিই এখানে, আনন্দময় কোষ মানে সাধনা করতে করতে একটা সময় আসে, মন যখন একেবারে শান্ত, তখন সাধক বিজ্ঞানময় কোষ থেকে আনন্দময় কোষে উঠে যান। তখন তিনি আনন্দের সঙ্গে নিজেকে এক করেই অনুভব করেন। মানে আমি আনন্দ, আনন্দই আমি, এরকম আনন্দই আমার সত্তা, এই অনুভব যখন হয় তখন সেটা তিনি আনন্দময় কোষেই চলে গেছেন। আর কারণ শরীর হচ্ছে সূক্ষ্ম শরীর। মৃত্যুর পর মানুষের স্থূল শরীর পড়ে থাকে, মন তার সমস্ত সংস্কার নিয়ে বেরিয়ে যায় সূক্ষ্ম শরীর হিসেবে। একে কারণ শরীর বলে। কারণ শরীর স্থূল দেহ বেঁচে থাকতেও থাকে, তবে সাধন ভজন করলে এটা সম্বন্ধে বোঝা যায়, না হলে অনুভব করা যায় না। প্রথমে একটুখানি অনুভব করা যায়, সাধনা যত গভীরে যাওয়া যায় কারণ শরীরকে আরো ভালো অনুভব করা যায়। মনোময় কোষ থেকে কারণ শরীরের গ্লিম্পস শুরু হয়ে যায়। অন্ন, প্রাণ, মন যখন মানুষ চিন্তা করেন, এক শিল্পী, বিজ্ঞানী, দার্শনিক, তারা কারণ শরীরে গ্লিম্পস পান। তারপরে আসে বিজ্ঞানময় কোষ, যখন একজন জবদান করেন তিনি আরো বেশি গ্লিম্পস পান, তারপরে তার আনন্দময় শরীরে চলে যান। যাই হোক, আমি সংক্ষেপে বললাম। আপনি বেদান্ত বা যোগের কোনো বই দেখে নেবেন। এছাড়া আমরা কিছু পোস্টেও আনন্দময় কোষ নিয়ে আলোচনা করেছি, যেখানে 5টি কোষ সম্বন্ধে আলোচনা আছে। আপনি একটু দেখে নেবেন পোস্ট, কিংবা ইউটিউবে অনুধান গ্রুপের যে ভিডিওগুলি আছে একটু দেখে নেবেন দয়া করে। নমস্কার, সবাই ভালো থাকুন।